গুড মর্নিং। আমি আজ মাধ্যমিকের সিলেবাস অনুসারে অংশীদারি কারবার সম্পর্কে কিছু বলবো এবং দু একটা অঙ্ক করে দেখাবো। আর মাধ্যমিক পরীক্ষা তো আসন্ন, সব অঙ্ক করে করতে গেলে দেখাতে গেলে অনেক সময় লাগবে। সে দু একটা আমার যেটা মনে হয় যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে, সেই রকম দু একটা করছি। তোমরা এগুলো মন দিয়ে দেখো এবং বুঝে নাও, তাহলে অন্য অঙ্কগুলো করতে পারবে। তো অংশীদারি কারবার কি, যে কয়েকজন মিলে যদি কোনো একটা বিজনেস করে তাহলে সেটাকে বলে অংশীদারি, এবং সেই বিজনেসে যে লাভ হবে সেই লাভটা তো যারা ওই বিজনেস করলে তারা তো ভাগ করে নেবে, এবং ভাগটা কী অনুপাতে করবে, যারা যে পরিমাণ মূলধন দিল সেই মূলধনের অনুপাতে ভাগ হবে। আবার এমনও হয় যে অনেকে তিনজন বিজনেস করলো, তারা বছরের প্রথমে কিছু পরিমাণ টাকা বিভিন্ন রকম টাকা সারা দিল, এবং অনেকে সে বিজনেসে টাকা দিলে তো হয় না, বিজনেসটা পরিচালনা করার জন্য কিছু কাজ করতে হয়। সেক্ষেত্রে কী করা হয়, একটা এগ্রিমেন্ট হয়, যাতে চুক্তি হয় যে আমরা লাভের একটা অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেব, বাকি অংশটা কাজের অনুপাতে ভাগ করে নেব। তো তোমাদের এই কনসেপশনের উপরে মাধ্যমিকে কিছু অঙ্ক আছে। তো আমি একটা অঙ্ক তোমাদের এখানে করে দেখাচ্ছি। সেটা হলো তোমাদের বইয়ে পেজ নাম্বার 203 8 নাম্বার অঙ্ক। ওখানে আছে যে এই গল্পটা একটা অন্যরকম আছে। 3 বন্ধু একটা বিজনেস বাস্তবায়ন করলো। তার মধ্যে একজন দিল 1,20,000 টাকা, আরেকজন 1,50,000 টাকা, আরেকজন 1,10,000 টাকা। তা আমি অঙ্কটা কিছুটা লিখে রেখেছি, কারণ যে অঙ্কটা তো বড়, যদি আমি এখন সব এখানে লিখে করতে যাই তাহলে অনেক সময় নেবে এবং ভিডিওটা অনেক দীর্ঘস্থায়ী হবে, তোমাদের হয়তো ধৈর্য থাকবে না এতক্ষণ ধরে দেখার। যাই হোক, তো এই বিজনেসের যে তাহলে মূলধনের অনুপাত কত, দেখো প্রথমে 3টা শূন্য কেটে গেল, তারপরে একটা একটা করে বাদ দিলে তাহলে 12:15:11। এটা হলো মূলধনের অনুপাত। ওখানে যে বই দেখবে চুক্তিটা আছে যে যে লাভ হলো তার 5/2 5/2 বন্টন হবে মূলধনের অনুপাতে, বাকিটা 5/2 বন্টন হবে কাজের অনুপাতে, বাকিটা মূলধনের অনুপাতে। তো মোট লাভ ছিল এই 29,260 টাকা। এর 5/2, অর্থাৎ তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে এটা এই পাবো, তাকে 2 দিয়ে গুণ করলে এটা পাবো, এই পরিমাণটা পাবো। তো এই পরিমাণটা কি অনুপাতে ভাগ হবে, এই পরিমাণটা হবে মূলধনের অনুপাতে, অর্থাৎ 3:2:2 এই অনুপাতে ভাগ হবে। আর বাকি যেটা থাকলো সেটা হলো এই 29,260 থেকে এটা বিয়োগ করেও পেতে পারো, অথবা দেখো 5/2 হলো এটাকে, তাহলে বাকি থাকলো 5/3। 5/3 রেখে 3 দিয়ে গুণ করলে পাওয়া যাবে এটা, যেটা তোমাদের ভালো লাগে সেটা করবে। এবার এটাকে এই অনুপাতে ভাগ করতে হবে। তো এটা ভাগ করে আমরা পেলাম কোনো একটা পরিমাণ, মানে টাকার পরিমাণকে যদি আমরা কতগুলো কয়েকজনের মধ্যে বন্টন করতে চাই, তাদের অনুপাতগুলোর সমষ্টি দিয়ে আগে সংখ্যাটাকে ভাগ করে নেবে, তারপরে যার যার অনুপাত দিয়ে গুণ করলে কে কত পাবে সেটা বেরোবে। সেই জন্য আগে এই কটার সমষ্টি 7 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে এই টাকাটা। এই টাকাটার মধ্যে এ পাবে কত, এ 1672কে এর অনুপাত 3 দিয়ে গুণ করে এটা পাওয়া গেল, বি এর অনুপাত 2 দিয়ে গুণ করে এটা পাওয়া গেল, সি এর অনুপাত 2 গুণ দিয়ে পাওয়া গেল। এবার যে বাকি থাকলো 17,556 টাকা, এটা বন্টন হবে এই মূলধনের অনুপাতে। কি অনুপাতে? 12:15:11 এই অনুপাতে ভাগ হবে। তো একই যে অনুপাতগুলোর সমষ্টি দিয়ে এটাকে ভাগ করে নেবে। অনুপাতগুলোর সমষ্টি হলো 38, 38 দিয়ে ভাগ করলে পাবে 462। এই 462কে 12 দিয়ে গুণ করলে এর মূলধন, আর 15 দিয়ে গুণ করলে বি এর, আর সি দিয়ে গুণ করলে এর মূলধন না লভ্যাংশ পাবে। তাহলে এবার ওরা দুটো ভাগে তার লাভটা ভাগ হলো। তো এইবার সে মোটের উপর লাভ কত, দেখো এ পাবে, এখানে পাচ্ছে
এইটা, আর এখানে পাচ্ছে, এখান থেকে পাচ্ছে এ এটা। তো এই দুটা যোগ করলে আমরা পাবো এইটাকে। তাহলে এর মোটের উপর লাভ হলে এত টাকা। একইভাবে বি এর মোট লাভ কত? বি এর হবে এটা যোগ এটা, দেখো এটা যোগ এটা, এটা, আর বাকিটা হলো সি এর। তো সি এর লাভ কত? সি এর লাভ হলো ধরো এটা যোগ এটা, এখানে তাই লিখেছি এটা যোগ এটা, তাহলে আমরা এই টাকা পাবো। তাহলে এ বি সি এর মোটের উপর লাভের পরিমাণ কত? এটা এটা এবং এটা। আর তোমরা একটা কাজ করতে পারো, যে পরীক্ষার সময় তো অঙ্কটা হলো কি না উত্তর দেখতে পাবে না, কিছু কিছু অঙ্ক আছে উত্তর থেকে প্রশ্নটাকে সাথে মিলাতে পারলে তাহলে বোঝা যাবে অঙ্কটা হয়েছে। দেখো এবার দেখবে এটা 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 যোগ করলে এই সংখ্যাটা আসবে, তোমরা করে নেবে, দেখবে তাই আসবে, তার মানে অঙ্কটা সঠিক হয়েছে। এবং পরীক্ষার হলে যদি দেখো যে একটা অঙ্ক এভাবে হিসাব করে দেখলে যে সঠিক, তাহলে মনটা একটু খুশি হবে, তার কনফিডেন্স পাবে যে আমি তার বাকি অঙ্কগুলো পারবো। আবার যদি না মেলে তখনও ডিসহার্টেড হবে না, ঘাবড়ে যাবে না, আমি বলছি ঘাবড়ে যাবে না, শুধু চেক করবে যে কোথাও টুকতে ভুল করেছো কি না। আর একটা কথা অবশ্যই মনে রাখবে যে অঙ্কে কোশ্চেন থেকে খাতায় যে সংখ্যাটা টুকবে সেখানে কোনো ভুল হয় কি না, সেজন্য সংখ্যাটা একবার টুকে আবার চেক করে নেবে। ধরো এখানে যেমন ছিল 29,260 টাকা মোট লাভ, তুমি যদি ভুল করে কোশ্চেন থেকে টুকতে গিয়ে যে 29,000, এখানে 29,206 টাকা লিখে ফেললে, হয় ভুল এরকম হয় না? তারা হয়, কেউ বলতে পারবে না যে আমার এরকম ভুল হয় না। যারা কাজ করে, যারা অঙ্ক করে তাদেরই ভুল হবে, আর যারা কাজ করে না বা অঙ্ক করবে না তাদের তো ভুল হওয়ার প্রশ্নই আসে না। যাই হোক, আমি আবার বলছি কোশ্চেন থেকে যে সংখ্যাটা খাতায় ঠিকমতো তুলেছে কিনা অন্তত দুবার দেখে নেবে। এবার এই অঙ্কটা বোঝা গেল। অনেক সময় বইয়ের যে অঙ্কগুলো আসে সরাসরি সেইভাবে দেয় না, গল্পটা পাল্টায়। যেমন এখানেও গল্পটা পাল্টানো আছে। আমি বললাম এবিসি বন্ধু, ওখানে বোধহয় ছিল একজন কন্ডাক্টর, দুজন ড্রাইভার, এরকম ছিল। যাই হোক, এবার দেখো আরেকটা জিনিস, পরীক্ষার অনেক সময় কি হয় যে এই যে অনুপাতগুলো, এই অনুপাতটা বইয়ে আসে, এটা পরীক্ষার সময় কোশ্চেনে দেখলে আসে 1/3:1/2:1/2। এই অনুপাতে ভাগ করো, অর্থাৎ এই অনুপাতটা নেই, এই অনুপাতটা নেই। তখন এই ভগ্নাংশ থাকলে কিছু কিছু শিক্ষার্থী একটু ঘাবড়ে যায়। কোনো সমস্যা নেই, ঘাবড়াবে না, অঙ্ক পরীক্ষার্থী থেকে ঘাবড়াবে না। যদি ঘাবড়ে না যাও, এই একটা কনসেপশন থাকে, না পারবো, যেটুকু পারবো করবো, যেটুকু পারবো না সে তো পারবোই না, ওটা নিয়ে চিন্তা করে কী হবে। আর আরেকটা কথা বলছি যে অনেক সময় দেখা গেল যে একটা স্টুডেন্ট অনেক অঙ্ক করেছে, বুঝেও করেছে, হয়তো পরীক্ষার সময় তার করা অঙ্কগুলো আসেনি, সে একটু ঘাবড়ে যায়, আমার অঙ্কগুলো আসেনি, আমি তো পারবো না, নাম্বার বেশি পাবো না, ঘাবড়াবে না। আবার অনেকের যে অঙ্কগুলো করে গেছে সেই অঙ্কগুলোই পরীক্ষায় আসছে, তো ও পারবে তুমি পারবে না কেউ, তার মানে তো তুমি যে অঙ্ক কম বোঝো তা তো না, তুমি বোঝো, এই মানসিকতা সবসময় রাখবে। এবার দেখো এই যদি এইটা অনুপাতটা এটা দিয়ে দেয়, দেন হোয়াট ইউ উইল ডু, তখন তুমি কি করবে? এটাকে সরল সংখ্যার অনুপাতে, পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাবে। পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে গেলে কি করতে হবে? 3, 2, 2 এর লসাগু হলো 6। প্রত্যেকটা অনুপাতকে 6 দিয়ে গুণ করো। 1/3 × 6, 1/2 × 6 1/2 গুণন 6, কী পাবো? দেখো এটা পাবো 2, যেটা তোমরা কাটাকাটি বলো, এটা 6, এটা পাবো 3, এটা পাবো 3। তখন এই অনুপাতটা তো চেঞ্জ হয়ে গেল, এই অনুপাতটা হয়ে গেল 2:3:3। কোশ্চেনে কিন্তু বাকিটা একই আছে, শুধু এই যে 5 ভাগের 2 ভাগ বন্টনের অনুপাতটা পাল্টে গেল। দেখো এখানে অনুপাত ছিল 3:2:2, এখানে হলো
322 আর এটা হলো 233, তখন কি হবে যে এই কয়টা সমষ্টি 2 3 5 5 3 8, এটাকে 8 দিয়ে ভাগ করে তারপর এইভাবে বার করবে। আশা করি বুঝতে পেরেছ। তো আজকে আমি আরেকটা বলবো যে অনেক সময় তোমাদের বই আছে তারা যে মূলধনগুলো দিল সেই মূলধনগুলো বছরের প্রথমে আমি প্রশ্নটায় যাচ্ছি না, আমি তোমাদের শুধু বুঝাচ্ছি, বলছি যে ধরো এ বছরের প্রথমে এ বি সি বছরের প্রথমে 10,000 12,000 15,000 টাকা দিল, সেক্ষেত্রে কী করবে? এ বছরের প্রথমে দিল 12,000 টাকা, বি দিল 10,000 টাকা, সি দিল ধরো 15,000 টাকা, এ টাকা দিল। এ বছরে আর টাকা তুললেও না, জমা দিলেও না, তাহলে এর আমি একটু শর্টে করে দিচ্ছি, এর সারা বছরের মূলধন কত হলো? 12,000 গুণন 12। কেন? ওই যে 12,000 টাকা প্রতি মাসেই তো খেটেছে, 12 মাস খাটছে, সেটা 12, এটা গুণ করলে যেটা পাবে তাহলে 144, এটা হলো এর মূলধন। বি এর ক্ষেত্রে বলছে ধরো যদি প্রশ্ন তুমি এরকম বানাও যে জানুয়ারি মাসে উনি 10,000 টাকা দিল এবং জুন মাসে গিয়ে উনি আরও 2,000 টাকা দিল, তাহলে পরে 10,000 টাকা করে মে মাস পর্যন্ত 5 দিয়ে গুণ, আর বাকি যে মাসটা থাকলো আরও 6 মাস, সেখানে কি হবে? সেখানে গুণ হবে 10,000 যোগ 2,000, একে গুণ হবে 6 দিয়ে, যেটা হবে সেটা হবে বিয়ের মানে মূলধন। এবার সি ধরো ও বছরে প্রথমে 15,000 টাকা দিল, মার্চ মাসে গিয়ে সে তার দরকার ছিল যে 2,000 টাকা তুলে নিল, তাহলে 3 মাস হলো 15,000 টাকা করে, 3 মাস 15,000 টাকা করে। বাকি মাসগুলো ও আবার ধরো আবার 3 মাস পরে অর্থাৎ জুনে গিয়ে আবার সে ওই যে তাহলে জুন পর্যন্ত কত করে থাকে, তো 2,000 টাকা তুলে নিল, 15,000 বিয়োগ 2,000 গুণন এটা 3 মাস। কেন? সে জুন মাসে গিয়ে আবার ধরো 3,000 টাকা দিল, তারা কয় মাস থাকলো? জুন মাসে গিয়ে 3,000 দিল, 15,000 যোগ 3,000, এই টাকাটা কয় মাসের জন্য? এখানে 3 মাস, এখানে 3 মাস, তাহলে এখানে 6 মাস। এটা তোমরা গুণ করে মানে যেটা সরল করে অবশ্যই পারবে, সরল করে যে পরিমাণটা পাবে সেটা হলো কার মূলধন? বি এর মূলধন। তাহলে এ বি এবং সি এর মূলধনের অনুপাত পাওয়া গেল। সেই মূলধনের অনুপাতে যে লভ্যাংশটা যে চুক্তি বলছে যে না মূলধনের অনুপাতে লভ্যাংশটা বন্টন হবে পুরোটাই, বা মূলধন অনুপাতে এত অংশ, কাজের অনুপাতে এত অংশ বন্টন হবে, সেইভাবে করবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং এই অংশীদারি কারবারের সম্পর্কে এর আগেও আমি আরেকটা ভিডিও করেছিলাম, এই 2টা ভিডিও মিলে যদি ভালো করে বুঝে নাও, আমার ধারণা অর্থাৎ আমি শিওর যারা এটা বুঝে করবে তারা এই অংশীদারি কারবারের অঙ্কগুলো পারবে। তোমাদের মাধ্যমিকে সুদ কষা, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, ক্রমহ্রাস বৃদ্ধি এবং এই অংশীদারি কারবারের উপর একটা অঙ্ক থাকবে, মানে বড় বেশি নম্বরের। তাছাড়া এইগুলোর উপরে MCQ
এবং শর্ট কোশ্চেন থাকবে, সত্য মিথ্যা থাকবে। এইগুলো যে আমি যে ভিডিওগুলো করেছি, আমার সুৎকর সরল সুৎকর চক্রবৃদ্ধি সুৎকর উপরেও ভিডিও আগে করেছি। এই কথা যদি ভালো করে দেখো, তাহলে এই চ্যাপ্টারের উপর যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ পাটিগণিতের উপর যেগুলো আসবে, সেগুলো তোমার সমাধান করতে পারবে। আজ এখানেই শেষ করছি। যদি তোমাদের এটা ভালো লাগে এবং মনে করো যে না অন্যান্য পরীক্ষার্থীদের এটা উপকার হবে, তাদের তোমার বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক করবে। আজ এখানেই শেষ করছি।